সালামু আলাইকুম প্রিয় লিসেনার, সবাইকে ঈদ মোবারক। আজকে আজহা ঈদুল আজহা মানে কোরবানির ঈদ। সারাদিন সবাই কোরবানির গরু কাটাকাটি নিয়ে ব্যস্ততায় ছিলেন। সারাদিন শেষে রাতে আপনাদের সাথে আবার চলে এসেছি নতুন এপিসোড নিয়ে, ঈদের স্পেশাল এপিসোড। ঘটনায় চলে যাই, ঘটনার পরে ইনশাল্লাহ আবার কথা হবে। তো আজকে ঘটনা যাওয়ার আগে বলে রাখি, আজকে ঘটনা পাঠিয়েছেন রবিউল ভাই, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন ঘটনায় যাই, পরে আরো কথা হবে। পুরোপুরি রাত তখনও হয়নি, সন্ধ্যা সন্ধ্যাটা সবেমাত্র উত্তীর্ণ হয়েছে। এমন সময় পথের ধারের জঙ্গলের তারা এক অদ্ভুত দৃশ্য লক্ষ্য করা যায়। সন্ধ্যাকালের মায়া সম্পর্কে নানা দাদির মুখে যেসব গল্প তারা শুনিয়েছিল, সেটা সেদিন চোখের সামনে ঘুরতে দেখে ভয়ে একেবারে আটকে উঠলাম। যে রাস্তা দিয়ে আমরা ফিরছিলাম, নিতান্তই ঠেলায় না পড়লে সে রাস্তা দিয়ে কেউ চলে না। রাস্তাটা বড্ড ভয়ানক, নির্জনও বটে। এক পাশে ঘন বিস্তৃত কাশবন, আর অন্য পাশে জঙ্গল আবৃত্তি বাঁশের ঝাড়। বাড়ির পিছনে যে মাঠ আছে, রাস্তাটা সেই মাঠের মধ্যে দিয়ে মিশেছে। সাদ্দাম ও পলাশ সেদিন ওই রাস্তা দিয়েই বাড়িতে ফিরছিলেন। হাঁটতে হাঁটতে তারা যখন ধানের মাঠ শেষ করে কাশবনের ঠিক কোণে এসে উপস্থিত হলো, তখন সামনের বাঁশঝাড়ের দিকে তাকাতেই কেমন জানি থতমত খেয়ে গেল। প্রিয় লিসেনার, বলে রাখা ভালো, রবিউল ভাই ঘটনা লেখার সময় তিনি আরো মাঝখানে বলেছিলেন যে তিনি নাম নেয়নি। ঘটনার যারা উপস্থিত ছিল, মানে যাদের সাথে এই ঘটনা ঘটেছে, তাদের নাম নেয়নি। তিনি তার নানা দাদির মুখে এই ঘটনা শুনেছেন, তাদের মামাতো ভাইয়ের সম্পর্কে ঘটনাগুলো। চলুন আবার ঘটনায় যাই। আমি ছদ্মনাম ব্যবহার করছি। তারা দেখলো ঝাড়ের মধ্যে কিসের জানি একটা আলো জ্বলছে। অদ্ভুত সে আলোয় পুরো ঝাড় একেবারে দিনের মতন হয়ে আছে। অসময়ে ঝাড়ের মধ্যে আলো জ্বলতে দেখে মনের মধ্যে একটা খটকা লাগলো। কিসের আলো ওটা? ওই ধরনের আলো তো তারা ইতিমধ্যে কোনোদিনই দেখতে পাইনি আমরা। আর এখানে আলো তো মোটেও এমন হয় না, আবার টর্চের মতনও তো লাগছে না। এটা কিসের আলো হবে? এটা কে জ্বালিয়েছে? কেউ কি ওখানে আছে? এই সকল প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। আলোটা তেমন ছড়ানো না, জমাটবদ্ধ, ঠিক যেমন কাচের পাত্রে আটকানো কোনো বস্তুর মতো। চারদিকে সন্ধ্যার আবছা অন্ধকার, মাঝখানে ঝিম ধরে থাকে এক গুচ্ছ আলো। যেখানে দিনের বেলাতেই অন্ধকার থাকে, সেখানে রাতের বেলাতে এত আলো, তাও আর বিশেষ ধরনের কোনো আলো। কোনোভাবেই আমরা চোখে ফেরাতে পারছিলাম না। ঝাড়ের মধ্যে চলতে থাকা সে আলোকে নেশার মতন দেখছিলাম, আর উৎসাহটাকে খুঁজছিলাম, আলোর উৎসকে খুঁজতেছিলাম। হুটহাট করে যাতে কেউ প্রবেশ করতে না পারে, সেই জন্য বাঁশের চেগার দিয়ে পুরো ঝাড়টাকে আটকেছিল অন্য লোকেরা। দুজন আরো একটু এগিয়ে গেলাম, বাঁশের সেই বেচাগারের কাছে দাঁড়ালাম, মানে গাছের মুখের সামনে গিয়ে আমরা দাঁড়ালাম। ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে পড়েছে। বাঁশঝাড়ের এরিয়াটুকু ছাড়া পুরো এলাকা অন্ধকার। চারদিকে ঝিঝি পোকার দল ডাকতে আরম্ভ করেছে। সেইটাকে সারা দিয়ে জোনাকির পোকা দল দল করে একেবারে বাইরে বেরিয়ে এসেছে। এমন সময় ঝাড়ের মাঝে উজ্জ্বল আলোয় তারা অবিশ্বাস্য এক দৃশ্য লক্ষ্য করলাম। আমরা দেখলাম ঝাড়ের মধ্যে কেন কে যেন দাঁড়িয়ে আছে, ফেল ফেল করে আমাদের দিকে তাকিয়ে আছে। লোকটার বয়স খুব একটা বেশি না, 50-এর মতন হবে। সাদা ধবধবে পোশাক, পুরোহিত মানুষটার মুখে খোঁচা খোঁচা দাড়িও আছে, মাথায় বড় বড় চুল। সাদা ফর্সা মানুষটা দেখতে অনেকটা সাদ্দামের ছোট চাচা তবিরের মতো। মাথাটা চক্কর দিয়ে উঠল সাদ্দামের। এ
কি দেখছে সে? যে চাচা বাইরে যাওয়ার তো দূরের কথা, অন্ধকার দেখলেই ভয় পায়, রাতের বেলা প্রস্রাব ধরলেও বাইরে না গিয়ে সে ঘরের নারীর মধ্যেই প্রস্রাব করে, সে কিনা ঝাড়ের মধ্যে দাঁড়িয়ে, তাও আবার রাত্রিবেলা। পলাশ তার পাশেই দাঁড়ানো ছিল। সাদ্দাম তার গায়ে হাত রেখে বলল, হ্যাঁ রে পলাশ, তুই কি কিছু দেখতে পাচ্ছিস? তার মতন পলাশও একটা দ্বিধাদ্বন্দ্বের মাঝে ঘুরপাক খাচ্ছিল। সাদ্দামের দিকে সে না তাকিয়েই বলল, হ্যাঁ পাচ্ছি তো। ওটা দাবির চাচা না রে? আমার কাছে তো তাই মনে হচ্ছে রে। সেটা কি করে সম্ভব বল? আমিও তো সেটাই ভাবছি। এ তো অবিশ্বাস্য। আমার তো মাথাতেই ঢুকছে না ব্যাপারটা। বলে দুজনেই ঝাড়ের থেকে দৃষ্টি ফিরিয়ে একে অপরের দিকে তাকালো। জাস্ট এতটুকু সময়, এরই মাঝে আরো একটা অদ্ভুত ঘটনা চোখ দুটোকেই তাদের ধাঁধিয়ে দিল। তারা যখন দ্বিতীয়বারের মতন সেই ঝাড়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো, নিজেদেরকে তখন তার স্থির রাখতে পারল। সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত পশম সজাগ হয়ে উঠল। তারা দেখলো কিছুক্ষণ আগেও যে দাবির চাচা ঝাড়ের মধ্যে দাঁড়িয়েছিল, সে এখন আর নেই। চোখের পলকে কোথাও যেন হারিয়ে গেল। শুধু তাই নয়, সে একই জায়গাতে একবার তারা বড় চাচা পিয়ারকেও দেখতে পাচ্ছে। ব্যাপারটা এইরকম যেন দাবির চাচাই রূপ পাল্টে পিয়ার চাচা হয়ে গেল। ভুতুরে সেই কাকা দেখে দুজনে বেশ ভয়ে ভয়ে করতে লাগলো। এ কি করে সম্ভব? এমন একটা সময়ে এমন জায়গাতে তাদের উপস্থিত তো কোনোভাবেই মানা যায় না। তাদের মধ্যে একজনও যদি সাহসী হতো, তাও মনকে বোঝানো যেত। মানতাম একজনের সাহসী আরেকজন চলে এসেছে, কিন্তু তাও নয়। দুজনেই ভয় পাদুরে, তাও আবার ভীষণ রকমের ভীতুল। কি এমন কাজ আছে? দুজন হঠাৎ করেই বাহাদুর হয়ে উঠল। বাহাদুর দেখাতে সোজা বাঁশঝাড়ে চলে এলো। এই সকল প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। আর তারা এলোই বা একজনের আগমনে আরেকজন কেন হঠাৎ করে উধাও হয়ে গেল, তাও আবার চোখের পলক। সাদ্দাম বলল, এক কাজ করি, চল ভিতরে গিয়ে দেখে আসি। নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা আছে এর মধ্যে। না হলে এমন আলোতে বা চলবে কেন? আর চাচারাই বা কেন লুকোচুরি খেলবে? পলাশের খুব জানতে ইচ্ছে করছিল ব্যাপারটা, কিন্তু সাহসে ধরছিল না তাদের। সে আমতা আমতা করতে লাগলো। হপ করে সাদ্দামের হাত চেপে ধরল, বলল, দরকার নেই ভাই, বলা তো যায় না, তার চেয়ে বরং এখান থেকেই ডাক দিই, কি করে আগে দেখি। সাদ্দাম আর দ্বিমত করল না। পলাশের কথা মতন ওখান থেকে চাচা চাচা বলে ডাকতে লাগলো। যা কোনোদিন করেনি সেদিন সে তাও করল। চাচাদেরকে সে নাম ধরে পর্যন্ত ডাকল। তারপরও তারা সাড়া দিল না। অপরন্ত দাবির চাচার মতন পিয়ার চাচাও সেখান থেকে উধাও হয়ে গেল। সাদ্দাম বলল, নিশ্চয়ই এখানে গুরুত্বপূর্ণ কিছু একটা হচ্ছে, না হলে আমাদেরকে দেখে সবাই পালাচ্ছে কেন? ব্যাপারটা আমাকে জানতেই হবে। চল আর একটু সামনে যাই, কি করছে সেটা দেখে আসি। আগে থেকেই পলাশ ভীত ছিল, আর আজ তো কোনো কথাই নেই। সে কিছুতেই আর সামনে এগোতে চাইল না, কিন্তু নাছোড়বান্দা সাদ্দামের জন্য সামনে তাকে যেতেই হলো। অবশ্য বেশি দূর তারা যেতে পারল না। পা দুয়েক যাওয়ার পরই তাদেরকে থামতে হলো। ঝাড়ের মধ্যে তারা আবার আক্কালি চাচাকে দেখতে পেল। আক্কালি তাদের রক্তের কেউ না, প্রতিবেশী, চাচার বন্ধু। সেই সূত্রেই তাদের চাচা। লোকটা খুব গরিব, নুনান্তে পান্তা ফুরা। সম্পদ বলতে ওই মাথায় গোজার মতন বাড়িটুকুই আছে, আর কিছুই নেই। ছেলে মেয়ে আছে, কিন্তু কেউ তাদেরকে দেখে না। বুড়ো বয়সেও অন্যের যোগানে তাই নিজেকেই কাজ করে বেড়াতে হয়। সে অন্যের ঝাড় থেকে কুঞ্চি কেটে তা দিয়ে ঢালি বোনায়। সেই ঢালি হাটে বিক্রি করেই আয় হয়, তা দিয়েই তাদের সংসার চালায়। পলাশা তাকে আর
ডাকলো না, ঝাড়ের দিকেও আর গেল না। তারা তাকে দেখে ফেলেছে জানতে পারলে সে লজ্জা পাবে ভেবে দ্রুত সেখান থেকে সরে গেল। সোজা বাড়ির দিকে রওনা দিল তারা। কিন্তু চাচাদের ব্যাপারটা সে কিছুতেই ভুলতে পারল না। তাদের সম্পর্কে কৌতূহল ক্রমশই বাড়ছে। তার উপর বাবার গাড়ি দিয়ে যখন দেখলো দাবির চাচা ঘরেই আছে, সন্দেহটা তখন আরো বেশি ঘনীভূত হল। মনের ভিতরে কেমন জানি অস্থির বোধ হতে লাগলো, ভয় ভয়ও করতে লাগলো তার। কৌতূহল মেটাতে সে চাচার প্রতি প্রশ্ন ছুড়ে দিল, বলল, আপনি আজ হাটে যাননি? দাবির চাচা বললেন, গিয়েছিলাম তো। কখন এলেন আপনি? এই তো এসেছি, তো সেই বিকেলে এসেছি। কেন রে? মুখটা তার শুকিয়ে গেল, সন্দেহের গণভূতিও আরো বাড়তে লাগলো। তাহলে কি ওটা দাবির চাচা ছিলেন না? আমরা তো তাকেই দেখলাম। সে চাচার প্রশ্নের জবাব না দিয়ে উল্টো নিজেই আবার প্রশ্ন করে বসলো, বলল, আচ্ছা চাচা, সন্ধ্যাকালে কি আপনি ঘরেই ছিলেন? ঘরে থাকবো না তো কোথায় থাকবো রে বাবা? সন্ধ্যার পরে আমি কোথাও যাই নাকি বল? না কখনো তোরা যেতে দেখেছিস আমাকে কোথাও? সাদ্দাম আর কথা বাড়ালো না। কোনো রকমের না বলে ঝটপট চাচার সামনে থেকে সরে পড়ল, সরাসরি বাজারে গিয়ে উঠল। পিয়ার চাচার মুদি দোকান ছিল। বাজারে গিয়ে দেখলো চাচা তার দোকানেই বসে আছে। সাদ্দাম ও পলাশকে ঘুরঘুর করতে দেখে তিনি বললেন, কিরে, তোরা রাতের বেলায় বাজারে কি করিস? পলাশ বলল, বাজার করতে এসেছিলাম চাচা, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করেই চাই। চাচা বললেন, ও আচ্ছা, যা বাড়ি যা এখন, বলে নিজের কাজে মন দিলেন চাচা। সাদ্দামের ভিতরটা বেশ হাঁসফাঁস করছিল। সে বলল, আচ্ছা চাচা, সন্ধ্যার সময় কি আপনি দোকানেই ছিলেন? চাচা বললেন, হ্যাঁ, দোকানেই তো ছিলাম। কেন রে? কেন যে বলল সন্ধ্যার সময় মোল্লাদের ঝাড়ে নাকি আপনাকে দেখেছে। বললাম, হতেই পারে না, চাচা তো দোকানেই থাকে। মেজাজ ধরে রাখতে পারলো না পিয়া। ধমকের সুরে তিনি বললেন, কে কি বললো আর তাই বিশ্বাস করলি? মোল্লাদের ঝাড়ে আমি কি করতে যাব? কি ভূত নাকি যে সন্ধ্যাবেলা বাস ঝাড়ে থাকবো? ভয়ে তারা চমকে উঠল। বাস ঝাড়ে যে ভূত থাকে এই কথা তো তাদের মনেই ছিল না। তবে কি সত্যি সত্যি এগুলো ভূত ছিল? তাহলে আক্কেলি চাচা, তাকেও তো ভরা সন্ধ্যায় বাস ঝাড়ে দেখলাম, সেও কি তবে ভূত ছিল? তারা দ্রুত আক্কেলি চাচার বাড়ির দিকে রওনা হল। সেদিন হাটবার ছিল না, তাই রাস্তাটা ছিল নির্জন। মাঝে মাঝে অবশ্য দু একজনের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছিল তাদের, তবে ক্রমেই সেটা ফুরিয়ে আসছে। বাজার থেকে আক্কেলি চাচার বাড়ি পর্যন্ত রাস্তাটুকু বেশ ফাঁকা। আশেপাশের কোনো বাড়িঘরও নেই। দুধারে নিষিদ্ধ গাছের ঝোপ আর খেজুর গাছের সারি। তার উপর আবার জ্যোৎস্না ছাড়া অন্ধকার। মন জানি ভয় ভয় করছিল তাদের। পিয়াঙ্কিটের রাস্তা দিয়ে ঝড়ের বেগে দুজনে হেঁটে চলছিল। হাঁটতে হাঁটতে তারা যখন বাজারের সীমানা পেরিয়ে ঝাড়ের রাস্তা বরাবর গিয়ে পৌঁছালো, কিসের কারণে ঠিক জানি না, শরীরটা একবার ঝাঁকি দিয়ে উঠল তাদের। তারপরও তারা থামলো না, বুকে ফু দিয়ে হাঁটতে লাগলো। এমন সময় তারা দেখলো আক্কেলি চাচা কুঞ্চি ঘাড়ে করে তার বাড়ির দিকে যাচ্ছে। তারা তাকে পিছন থেকে না ডেকে আগে ধরার চেষ্টা করল, পাশাপাশি যাওয়ার চেষ্টা করল। কিন্তু আশ্চর্য বিষয় হলো, হাঁটার গতিবেগ দ্বিগুণ করেও তাকে ধরা গেল না, কোনোভাবেই তার নাগাল পাওয়া গেল না। এবার তারা ডাকতে আরম্ভ করলো, উচ্চস্বরে ডাকতে লাগলো, বললো, চাচা, ও চাচা, ও আক্কেলি চাচা, একটু থামেন, আপনার সাথে কথা আছে, জরুরি কথা, একটু থামেন, একটু দাঁড়ান কাক চাচা। তারপরও তিনি দাঁড়ালেন না, এমনকি একবার ফিরেও দেখলেন না। মনে হলো যেন শুনতেই পেলেন না। একইভাবে সামনের দিকে হেঁটে যেতে লাগলেন। দুজন আরো জোরে জোরে হাঁটা শুরু করল। পিছনে
অনেক দূর পর্যন্ত চলে গেল তারা, তারপরও নাগাল পেল না তাদের। এরই মাঝে কেউ একজন তাদেরকে পিছন থেকে ঝাপটে ধরে তারা চিৎকার করে উঠল এবং জ্ঞান হারিয়ে ফেলল। অনেকক্ষণ পর যখন জ্ঞান ফিরল তখন দেখলো আক্কেলি চাচার বাড়িতেই তারা শুয়ে আছে। তার আর চাচি তাদের মাথার কাছে বসে বাতাস করছে। আক্কেলি চাচা এবার কথা বললেন, দুজনকে অভয় দিয়ে বললেন, সত্যি করে বলো তো, আমাকে দেখে তোমরা চিৎকার দিলে কেন, আবার অজ্ঞান হয়ে পড়লে কেন, কি হয়েছে তোমাদের? সাদ্দাম ও পলাশ তাকে পুরো ঘটনা খুলে বলল। তিনি নিজেও যেন চমকে উঠলেন। বললেন, সন্ধ্যাকালে তোমরা ওই বাঁশঝাড়ে গিয়েছিলে কেন? এটা খুব খারাপ জায়গা, ভূত প্রেতের আড্ডাখানা ওইখানে। আলো বাঁচিয়েছেন তোমাদেরকে, ঝাড়ের মধ্যে নিতে পারলেই আর আস্ত রাখত সেই বদমাশগুলো, নিশ্চিত তোমাদের মেরেই ফেলত। সাহস করে তোমরা যেতে যাও, সেই কারণে ওরা তোমাদের চাচার রূপ ধরে তোমাদেরকে ডাকছিল, তারপর আবার আমার রূপও ধরেছে। তারপরে যখন নিতে পারেনি তখন পুনরায় তারা তোমাকে ওই সেই আমার রূপ ধরে তোমাদেরকে পিছু ডাক দিয়েছিল, তার পিছু পিছু তোমরা হেঁটে যাচ্ছিলে। তো যাই হোক, আজকের জন্য তোমরা বেঁচে গেলে। এই ছিল রবিউল ভাইয়ের ঘটনা। তার চাচাতো ভাই আর তার এই ঘটনা ছিল। তিনি আজও বোঝেননি যে এটা কি ভূত প্রেতের কোনো কিছু না অন্য কিছু। তিনি এখনো মাঝে মাঝে এই জিনিসটা চিন্তা করলে তিনি এখনো ভয় পান। সেই বাঁশঝাড়ে তো আর সে কখনো যেতেই পারেননি, উনি লিখে আরো পাঠিয়েছেন, তার সাথে কথা হয়েছে বটে। তো প্রিয় লিসেনার, আপনাদের সাথে এখন কথা বলি যে আজকে ঈদুল আজহা, সকাল থেকেই সবাই গরু কাটাকাটি নিয়ে ব্যস্ত। সবাই আজকে একদিনের কষাই, আমরা যে যার মতন করে গরু কেটেছি। অনেক ক্লান্ত আমরা, কিন্তু পরিশেষে বলবো যে কোরবানির গরু অবশ্যই ভাগ বন্টনাটা একটু ঠিকঠাক করেই দেওয়ার প্রয়োজন। কারণ এখানে এতিমেরও হক আছে, গরিবেরও হক আছে, মিসকিনদেরও হক আছে। আমার রিকোয়েস্ট থাকবে আমার প্রিয় লিসেনারদেরকে যে তারা তাদের এই অবঞ্চিত মানুষদের হকগুলো তারা যেন ন্যায্যভাবে আদায় করে। তাই এই বলে আরেকটা নতুন ঘটনায় চলে যাই। গ্রামের ঠিক শেষ দিকে সারের মাঠ নামে একটা জায়গা আছে। জায়গাটা খুব ভয়ানক। সন্ধ্যার পর তার ধারের কাছেও কেউ যায় না। দিনের বেলা তেমন কিছু ঘটে না, কিন্তু রাতের বেলা সেদিকে যাওয়া তো দূরের কথা, চোখ তুলে তাকানো পর্যন্ত যায় না। অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। ঘটনাটি কাল্পনিক গল্প বলে মনে হতে পারে, পৃথিবীর বেশিরভাগ মানুষই ভূতের অস্তিত্বকে এখনো বিশ্বাস করে। তাদের ধারণা ভুল বলে পৃথিবীতে কিছু নেই, এটা একটা কাল্পনিক ভূত। কিন্তু না, চাইলেই সবকিছু যুক্তি দিয়ে এড়িয়ে দেওয়া যায়। পৃথিবীতে মানুষ, পশু পাখি ও গাছপালা ছাড়াও অদৃশ্য গাছেরও আরো কিছু একটা যে আছে, তাতে কোনো সন্দেহ। জ্বলন্ত প্রমাণ আমি নিজে, আমি সজ্ঞানে তার অস্তিত্ব অনুভব করছি, দেখেছি। তারা যখন যেমন ইচ্ছে রূপ ধরতে পারে, দৃশ্যমানও হতে পারে, আবার অদৃশ্যমানও হতে পারে। আজ যে ঘটনা, যে কাহিনী আমি বর্ণনা করতে বসেছি, সেটা তেমনই একটা সত্য ঘটনা। গ্রামের পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে, ওটার নাম হিসনা। নদীটার প্রশস্ততা খুব একটা বেশি না, বড় জোর 100 গজের মতন হবে, ঠিক যেমন বড় একটা কেনা। শুষ্ক মৌসুমে জল থাকে না বললেই চলে, তবে একটা স্থান ছাড়া সেখানকার পানি কোনোদিনও শুকায় না, এমনকি কমেও না। সারা বছর একই রকম থাকে। পানির রংটাও ঠিক স্বাভাবিক পানির মতন না, অন্যান্য জায়গার তুলনায় কালো এবং স্থির।
ঝড় ওঠার পূর্বে যে গুমট ভাব পুরো আকাশটাকে ঢেকে রাখে, ঠিক যেন সেই রকম নীরব নিস্তব্ধ। গ্রামের লোকের জায়গাটাকে দোহা বলে, জীবখোকে দোহা। জায়গাটা এত ভয়ঙ্কর ছিল যে কোনো নৌকা পর্যন্ত সেখান দিয়ে যেতে পারত না। কারণ যদি নিতান্তই সেখানে দিয়ে যাওয়ার প্রয়োজন হতো তাহলে তারা কিনার দিয়ে যেত, তবুও তার মাঝখান দিয়ে যেত না। তাও আবার আল্লাহ রসুল নাম নিয়ে দোয়া দরুদ পড়তে পড়তে দোহার মাঝখানে কেউ গেলেও তাকে পানির নিচে নামিয়ে নিত। সেই দোহার পাশে একটা জমি ছিল, ভিটে জমি, যেটা এখন পর্যন্ত তেমনই। ওখানে গিয়ে নদীটা তার স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলেছে, অন্যদিকে বেঁকে গেছে। কালের বিবর্তনে অনেক জায়গা ভেঙে গেছে, নদী প্রসারিত হয়েছে, কিন্তু ওই জায়গাটা এখনো এখনো ঠিক আগের মতোই আছে। সেটি ভিটে জমিটার মানুষের কাছে সারের মাঠে নামে পরিচিত। মাটিটিতে কোনো ফসল হতো না, এমনকি গরু ছাগলের ঘাসটা পর্যন্ত হতো না। মরুভূমির মতন খা খা করত। সেই খা খা অরণ্যের একটা সার বসবাস করত। তবে সন্ধ্যাকাল ছাড়া আর কোনো সময় তাকে দেখা যেত না। কখন আসতো, কোথা থেকে আসতো, কেউ তা টের পেত না। কখন সে যে এত সেটাও কেউ বুঝতে পারত না। চেষ্টা করেও কেউ কোনোদিন তা দেখতে পারে। সন্ধ্যা ঘনিয়ে যখন রাত নামতো, ছাইরঙা অন্ধকার চারপাশটাকে ঘিরে পড়ত। মানুষের আনাগোনা কমে যেত, কেবল তখনই সেই সারটাকে দেখা যেত। বেশিরভাগ সময়ই সে শুয়ে থাকত, তবে যতক্ষণ পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো তখন সে স্থির থাকতে পারত। ফুটফুল্লিয়া কাপা বাঘের মতন পায়চারি করত। তার সেই অস্বাভাবিক আচরণ, অস্বাভাবিক আসে যাওয়া দিনে দিনেই মানুষকে ভাবিয়ে তুলতে লাগলো। তাদের মনে নানা রকম প্রশ্নের জন্ম দিতে লাগলো। এই নিয়ে যেন প্রশ্নের শেষ রইল না মানুষের। বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে বিষয়টা ব্যাখ্যা দিতে লাগলো মানুষ। তবে অন্যের বিষয়ে দ্বিমত থাকলেও ওটা যে সত্যিকারের কোনো সার না, সে বিষয়ে সবাই একমত হল। সবার ধারণা সারটা দোহাতেই থাকে, সেখান থেকে রোজ উঠে আসে। সারাদিন সে পানির নিচে ডুবে ডুবে আহার করে, আর সন্ধ্যা হলে সে এসে সেখানে ঘুমায়। সন্ধ্যার পর ওই মাঠের দিকে কেউ গেলেই তাকে তাড়া করত। যে পালাতে পারতো সে বেঁচে যেত, যে পারত না তার আর কোনো আশাই থাকতো না। ঝাড়ফুঁক করার মতনও সময় দিত না, ওখানেই মেরে ফেলত। লোমহর্ষক সেই ঘটনা রটনা হতে হতে অল্প দিনের মধ্যেই বহুদূর দূরান্তর গ্রামের পর্যন্ত ছড়িয়ে পড়ল। বাতাসের বেগে সেটা রাষ্ট্র হতে লাগলো। এই কথা শুনে একদিন এক সাধক এলো গ্রামে। মাথায় তার ছোট পাকানো চুল আর হাতে পাকা লাঠি। কালো বর্ণের মুখখানা তার খোঁচা খোঁচা দাড়িতে ভর্তি, সাথে বড় গোফও আছে, ঠিক যেন গাজায় দম নেওয়া কোনো ফকির। গ্রামের মানুষ তাকে ওই দিকটায় যেতে নিষেধ করলো, সে শুনল না। সারের মাঠের ঠিক মাঝখানে সে তার আসন পেতে বসল। তার এই পাগলামি, তার এই দুঃসাহস দেখে গ্রামের মানুষ ভয়ে অস্থির হয়ে উঠল। কেউ তাকে মাতাল বলল, আবার কেউ বা তাকে বলদ বলল, কেউ কেউ আবার পাগল বলে বিব্রত করতে লাগলো। মানুষ তার অকাল পরিণতি দেখার জন্য ঘুম হারাম করে বসে রইল। আস্তে আস্তে দিনের আলো শেষ হয়ে এল। সন্ধ্যা উত্তীর্ণ হলো। সন্ধ্যাকালের খারাপ হাওয়া থেকে নিজের ঘরকে নিরাপদ রাখতে মানুষ জানালাগুলোকে বন্ধ করে দিল। মানুষের আনাগোনাও বন্ধ হয়ে গেল। চারিদিকে কেবল খা খা নীরবতা। এমন সময় সে ষাটটা ভিটায় এসে উপস্থিত। তারপর যা ঘটল তা অবিশ্বাস্য। যে জায়গার পাশ দিয়েই
কেউ যেতে পারতো না, চোখ তুলে তাকাতে পারতো না, বরঞ্চ সেখানে তার ভিটেতে একজন মানুষকে বসে থাকতে দেখেও ষাঁড়টা তাকে কিছুই বলল না। কে এই পাগল? মরণপুর নিতে সে কেন এসেছে? তার উদ্দেশ্যই বা কি? ষাঁড়টা তো মানুষকে পছন্দ করে না, দেখলেই আক্রমণ করে। তাহলে তাকে কিছুই বলছে না কেন? সত্যি সত্যি মানুষ তো, নাকি ওই ষাঁড়টার মতনই আজব কিছু? এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হতে লাগে। তারপর নিজের ইচ্ছাতেই পাগল তার পরিচয় পেশ করল। ধ্যান ভঙ্গ করে সে গ্রামবাসীর উদ্দেশ্যে বলল, আপনারা ষাঁড়ের রূপে প্রতিদিন যাকে দেখেন, তা আসলে ষাঁড় না, অশুভ এক প্রেতাত্মা। ওর সত্যিকারের চেহারাটা এতটাই ভয়ঙ্কর ও বিদঘুটে যে মানুষ তাকে দেখা মাত্রই অজ্ঞান হারিয়ে ফেলে। দেখা মাত্রই সে মানুষ মারা যাবে। ওই ও নিজেই নিজের চেহারা দেখাতে ঘৃণাবোধ করে। ও চায় না ওর সেই বিশ্রী চেহারাটা কেউ দেখুক। সেই কারণেই ও ষাঁড়ের রূপ ধরে আসে। সে তার আত্মার জগতে অপয়া বলে ধিকৃত। তার জন্য অবশ্যই মানুষই দায়ী। মানুষ দায়ী কিভাবে? লিসেনারদের মনে প্রশ্ন আসতে পারে। গ্রামবাসীর এমন গ্রামবাসীও ঠিক এমনটাই প্রশ্ন করত। গ্রামবাসীর এমন প্রশ্নের জবাবে সে বলল, ওর চেহারা খারাপ বলে ওর স্বামী ওকে হত্যা করেছে। সেই থেকে ও এমন হয়ে গেছে। ও যেখানে যাবে সেখানেই সব শেষ করে দিবে। গ্রামবাসী আবারও প্রশ্ন করল, বলল, আপনিও তো মানুষ, তাহলে আপনাকে কিছু বললো না কেন? সে বলল, আমার শরীর মন্ত্র দ্বারা বন্ধ করা আছে। আমি ওর নাকের ডগা দিয়ে ঘুরে বেড়ালেও ও আমাকে দেখতে পাবে না। ও আমার কিছুই করতে পারবে না। কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। সাধককে তারা রিরি করে ঠেসে ধরল, বলল, তার থেকে বাঁচার কি কোনো উপায় নেই আমাদের? সাধক এবার মাথা ঝাঁকিয়ে জবাব দিল, বলল, হ্যাঁ আছে, আছে আছে, উপায় আছে একটা। গ্রামবাসী জিজ্ঞাসা করলো, কি উপায়? কি সে উপায়? দয়া করে আপনি কি আমাদেরকে বলে দিন। সাধক কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আগামীকাল অমাবস্যা। সেই অমাবস্যার রাতে এই গ্রামে একটা গরু একটা এরে বাছুর প্রসব করবে। সেই এরে বাছুরই পারবে তার বিনাশ ঘটাতে। তবে তার আগে আমার তন্ত্র সাধনাকে তাকে তৈরি করাতে হবে। এই কাজ যদি সমাধান করতে চাস, আমাকে তোদের সাহায্য করতে হবে। অবশ্যই করব বাবা, আপনি আপনার তন্ত্র সাধনা শুরু করে দিন। গ্রামের সবাই তাকে অনুরোধ করতে লাগলো। সাধক তার তন্ত্র সাধনা শুরু করে দিল। তার কথা মতন পরের দিন অমাবস্যা রাতে ঠিক একটা এরে বাছুর বশিষ্ঠ হলো গ্রামে। গায়ের রং তার কালো, তবে দেখতে বেশ হুষ্টপুষ্ট। বড় হলেও যে সত্যি সত্যি একটা পালোয়ান হবে তাতে কোনো সন্দেহ নেই। সাধক বলল, এই সেই বাছুর যার হাতে ওই অশুভ শক্তির বিনাশ ঘটবে। তবে তার জন্য কিছু শর্ত মানতে হবে। মানবি তোরা? গ্রামবাসী তখন বলল, কি সেই শর্ত? আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছুতেই এই গরু পালানে হাত দেয়া যাবে না। সামান্য পরিমাণ দুধও এই গরু থেকে দোয়ানো যাবে না। সমস্ত দুধ বাছুরকে খেতে দিতে হবে। গরুর মালিক কোনো আপত্তি করল না। সাধক বাবার কথা মতনই কাজ শুরু করে দিল। বাছুরটা খুব দ্রুত গতিতে বাড়তে লাগলো। মায়ের সমস্ত দুধ একা খেয়ে খেয়ে বছর খানেকের মধ্যেই সে তাগড়া হয়ে উঠল। এবার তার যুদ্ধে যাওয়ার পালা। সাধক তাকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে লাগল। তারপর একটা কথা আপনাদেরকে বলে রাখি, উনি যেভাবে আমাদেরকে লিখে পাঠিয়েছেন হিমেল ভাই, আমরা কিন্তু সেভাবেই গল্প আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। চলুন আবার ঘটনায় যাই। তারপর কোনো এক জ্যোৎস্না ভরা রাতে শারদয়ের মধ্যে লড়াই আরম্ভ হয়ে গেল। তুমুল লড়াই। তার রাজ্যে তারার মতন আর একটা ষাঁড়ের আবির্ভাব তাকে চরমভাবে খেপিয়ে উঠল।
দেখা মাত্র সে তেড়ে এলো। সত্যিকারের ষাঁড়টাও তাকে ছেড়ে কোনো কথাই বলছে না, কঠিন আক্রমণাত্মক রুখে দাঁড়ালো। তাদের যুদ্ধ দেখে গ্রামের সবাই ভয় পেয়ে গেল। তারপর রূপ ধারণ করা সেই ষাঁড়টাকে এমন জোরে গুঁতা মারলো, এক গুঁতাতে সে নদীর কিনারে গিয়ে পড়ল। সে কি লড়াই রে ভাই, চোখে না দেখলে বিশ্বাসই হবে না কারণ। শেষ রাত্রি পর্যন্ত সেই লড়াই চলল। তবে খুশির খবর এই যে শেষ পর্যন্ত অশুভ শক্তির সেই ষাঁড়টা পালিয়ে যেতে বাধ্য হল। পরপর 6 দিন এভাবে লড়াই হল। 6 দিনই সাধকের ষাঁড় বিজয় লাভ করল। সাধক তো মহা খুশি, আর মাত্র এক, জিতলেই কুপকার। চিরতরে এই অঞ্চল থেকে অশুভ শক্তির বিনাশ ঘটবে, তার দীর্ঘদিনের সাধনা সফল হবে। ষাঁড়টাকে সে আরো ভালো করে প্রশিক্ষণ দিতে লাগলো। এবার শেষ লড়াইয়ের প্রস্তুতি। পূর্ণিমার রাত, জ্যোৎস্নার আলোয় পুরো মাঠ একেবারে ঝলমল করছে। সেই জ্যোৎস্না মাখা অন্ধকার সাধক তার ষাঁড়টাকে খোলা ময়দানের উপর ছেড়ে দিল। অমনি শুরু হয়ে গেল লড়াই, বাঁচা মরার লড়াই, জয় বিজয়ের লড়াই, শুভ অশুভর লড়াই। লড়াইটা সেদিন ভোর রাত্রি পর্যন্ত চলল। জীবন যায় যায় অবস্থা, তারপরও কেউ কাউকে ছাড় দিতে রাজি না। শিয়ানে শিয়ানে লড়াই যাকে বলে, একবার এ মারে তো একবার সে মারে। প্রথম দিকে শুভ শক্তি ষাঁড়টা এগিয়ে থাকলো, শেষ পর্যন্ত সে আর পেরে উঠল না। ভাগ্যের নির্মম পরিহাস। সে হাসিটা সাধক আর হাসতে পারল। অশুভ সেই শক্তির কাছে পরাজয় মানতে বাধ্য হল। মাথায় হাত পড়ল সাধকের, কিছুতেই সে নিজের পরাজয়কে মেনে নিতে পারল না। আর দীর্ঘদিনের সাধনা এইভাবে বিফল যেতে পারে না। নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে, অবশ্যই কিছুর হেরফের হয়েছে, না হলে তার এমন হবার কোনো কথাই আসে না। আর সে আর এক মুহূর্ত দেরি করল না, সোজা সেই গরুর মালিকের কাছে চলে গেল। রাগ মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমি নিশ্চিত যে এক ফোঁটা হলো এই গরুর দুধ আপনিও বা অন্য কাউকে দিয়েছেন। সত্যি করে বলুন, কাকে দিয়েছেন? সাধকের খেপা মুখশ্রী দেখে গরুওয়ালা খুব ভয় পেয়ে গেল। সত্যটাকে সে আর অস্বীকার করতে পারল, তার সামনে মিথ্যে বলতে পারল না। কাপা কাপা গলায় বলল, অন্য কাউকে দেয়নি সাধক বাবা, আমার নিজের অসুস্থ বাচ্চার জন্য এক ছিটি দুধ আমি নিয়েছিলাম। আফসোসে মাথা ঠুকতে লাগলো সাধক, আর রাগের ঠেলায় নিজেই নিজের মাথার চুল ছিটতে লাগলো। আর এই বলে বিলাপ করতে করতে, আপনি আমার 10 বছরের সাধনাকে শেষ করে দিলেন, ধুলোয় মিশিয়ে দিলেন আমার সাধনাকে। শুধু আপনার জন্য আমি আজ হেরে গেলাম। শুধু আমি হেরে যাইনি, ওই অশুভ শক্তিও জিতে গিয়েছে। এবার আপনাদের গ্রামকে আর কেউ বাঁচাতে পারে। মাঝখানে প্রাণ গেল ওই বেচারা গরুটার। আফসোস আফসোস, আরো কত প্রাণ যে যাবে তা আল্লাহ জানে। ছি 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 ছি, আপনার এই একটা ভুলের কারণে পুরো গ্রামবাসী এখন মূল্য দিতে হবে। সারা জীবন আপনাদেরকে পস্তাতে হবে এই জন্য। তারপর থেকে আমাদের গ্রামে প্রায় অমাবস্যা বা পূর্ণিমা রাত হলেই একটা গরু বা একটা মানুষ অবশ্যই হারিয়ে যায়। এখনো আমাদের গ্রামে সিলসিলা পর্যায়ে। এই বলে আজকের ঘটনা এখানেই রাখছি। ভালো লাগলে লিসেনারদেরকে পড়িয়ে শোনাবেন। গ্রামের নাম উল্লেখ করলাম না, কারণ উল্লেখ করলে আপনারা অবশ্যই চিনে যাবেন। তো এই ছিল ভাইয়ের ঘটনা, হিমেল ভাইয়ের ঘটনা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ হিমেল ভাই এত সুন্দর ঘটনা পাঠানোর জন্য। জানি না ঘটনাটা আমি সুন্দরভাবে পড়িয়ে শোনাতে পেরেছি কিনা, চেষ্টা করেছি। আপনি যেভাবে বলেছেন, লিখে পাঠিয়েছেন, সেভাবেই পড়িয়ে শুনিয়েছি। তো চলুন পরবর্তী ঘটনায় চলে যাই। এবারের
ঘটনায় যাওয়ার আগে আপনাদের সবাইকে বলবো আবারও ঈদের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। গরু কাটাকাটি শেষ করে কালকে অবশ্যই ঘোরাফেরা করবেন, নিজের জীবনের সর্বোচ্চ ফিলটা নেওয়ার চেষ্টা করবেন, সাথে আমাদেরকেও সাপোর্ট করবেন। আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধব থাকলে অবশ্যই তাকে শেয়ার করুন। অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে মানুষের কাছে নিয়ে যেতে আমাদেরকে সাহায্য করুন। ঘটনা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আমাকে সংশোধন করিয়ে দেওয়ার জন্য। আমি চেষ্টা করছি, আমি কোনো আর্জে না, আমি কোনো কি বলবো আপনাদেরকে, আমি কোনো কি বলে এদেরকে স্টোরি টেলার না। আমি চেষ্টা করছি আপনাদেরকে সর্বোচ্চ ভয়ের ফিল দেওয়ার জন্য। জানি না এই চেষ্টার মধ্যে আমি বোধ করি যে না, অনেক ত্রুটি আছে, ত্রুটি বিচ্যুতি নিয়েই মানুষ। আমি আশা করব আমার লিসেনাররা যারা আমাকে শুনছেন তারা অবশ্যই কমেন্টে আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে সংশোধন করে দিবেন। এবং আমার পেজ আছে, সেই পেজে আমাকে নক দিতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন। আপনাদের উপস্থিতি আমাকে অবশ্যই মোটিভেট করে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে গল্প কালেক্ট করার জন্য। আমাকে অনেকেই এখন গল্প পাঠাচ্ছে, আবার আমার কিছু ভাই ব্রাদার আছে, যারা ছোট ভাই আছে, তারা গল্প কালেক্ট করছে, গল্প নেওয়ার চেষ্টা করছে মানুষের কাছ থেকে। আমিও চেষ্টা করছি, অনেক কষ্ট করছি। যদি আপনারা একটু সাপোর্ট দেন তাহলে আরও খুশি হই। তবে এই বলে আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ঘটনা শুনেন। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই সংশোধন করিয়ে দিবেন। চলুন পরবর্তী ঘটনায় যাওয়া যাক। এবারের ঘটনাটি পাঠিয়েছেন, আজকের শেষ ঘটনা, এটা শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল। আজকের ঘটনা পাঠিয়েছেন আকাশ ভাই। আকাশ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর ঘটনা পাঠানোর জন্য। চলুন ঘটনায় চলে যাই। তিনি ঘটনাটি নাম দিয়ে, তিনি না, ওনার ঘটনাটা সিলেক্ট করার পর আমরা নাম দিয়েছি ছদ্মবেশ। ঘটনায় চলে যাই। উনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবে পড়ে শোনাচ্ছি আপনার। বাড়ির পিছনে একটা মাঠ ছিল, বেশ বড় মাঠ। তারপরেই সে গোদাগারের বিল। বিলের নামটা শুনতেই কিছুটা বিশ্রী লাগলেও তার অদ্ভুত রকমের একটা বৈশিষ্ট্য আছে। অনেকেই সেটাকে ভূতের বিল বলেও দেখে থাকে। রাতের অন্ধকার যখন আপন চাঁদের তার চারপাশটাকে ঘিরে ফেলে, কালো মেঘ আকাশের তারাগুলোকে ঢেকে রাখে, নিজের শরীরটা পর্যন্ত স্পষ্ট দেখা যায় না, তখনই সেই বিলের ভিতরটা অদ্ভুত এক আলোয় ভরে থাকে। তারা আর পূর্ণ শশীর মিলনে যে ধরনের আলো হয়, ঠিক যেন সেই ধরনের আলো। বহু মানুষ সেই আলোর উৎসটাকে খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু পায়নি। বোঝার চেষ্টাও করেছে, কিন্তু কেউই বুঝতে পারে। এই নিয়ে মানুষের মাঝে উৎসাহের কোনো শেষ নেই, তেমনি শঙ্কারও কোনো শেষ নেই। রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আরো অনেক কিছু ঘটে যায় মানুষের সাথে। হয়তোবা এমন কিছু ঘটে যা মানুষ কল্পনাও করে না। গ্রামের অধিকাংশ মানুষই এটাকে ভূতের বিল বলেই পরিচয় দিয়ে থাকে। তবে এমন অনেকে আছেন যারা এটাকে গুরুত্বই দেয় না। আর 10টা বিলের মতন তারাও এটাকে সাধারণ বিলি মনে করে। তারা বলে ওটা আসলে কিছুই না, প্রকৃতির আলো। ভূত প্রেতের গল্প তো মানুষ বানায়, এটাকে এরকম বলতে কোনো কিছু। তেমনি মানুষ হলো জামাত। দেহের বয়স তার 50 ছুঁই ছুঁই হলেও মনের বয়স তার ধারে কাছেও নেই। ঠিক যেন 15 বছরের কিশোর। নাতের বয়সী পোলাপানদের সাথে তার উঠা বসা বন্ধুত্ব। সে একদিন তার সেই খুদে বন্ধুদেরকে ডেকে বলল, আজ রাতে আমি
গোদাগাড়ির বিলের মাছ ধরতে যাব, তোরা কি যাবে আমার সাথে? পোলাপান হলেও ভুতুরে সেই বিলের কাহিনী তারাও অজানা ছিল না। পুরুদের চেয়ে বরং তাদের জানাটাই বেশি ছিল। এত কিছু জানার পরও তারা না করল, এক বাক্যে রাজি হয়ে গেল। বলল, যাব না মানে? অবশ্যই যাব। কয়টার দিকে যাবে সেটা বলো জামায়াত কাকা। এখান থেকে রাত 3টার দিক রওনা হব, তৈরি থাকিস তোরা কিন্তু, বলে আসর ভঙ্গ করে সে উঠে পড়ল। জামাতের একমাত্র সমবয়সী বন্ধু জমি, চুরি থেকে শুরু করে জনসেবা সব কাজে সে জামাতের সাথেই শরিক হতো। সেদিনই প্রথম জামাতের কোনো কাজে সে দ্বিমত পোষণ করল, বেঁকে বসল। তার নাকি ভয় ভয় করছিল, কোনোভাবেই সে সেখানে যেতে মন টানছিল না তা। সে বলল, বিল তো এমনিতেই খারাপ জায়গা, ভূত প্রেতের আড্ডাখানা, আর এই বিলের কথা তো সবাই জানে, এখানে নাকি অনেকগুলো ভূতও আছে। জামায়াত বলল, তুই কি দেখেছিস? তখন সে বলে উঠল, না ভাই, আমি দেখি নাই। তাহলে কে কি বলল তার বিশ্বাস করলি কেন? জমি সরাসরি তাকে হাও হাও বললো না, আবার নাও বলল। সে বলল, দেখ, না করার কি আছে, সকলেই তো বলে। এতগুলো মানুষ বলা বললেই তো আর মিথ্যে হতে পারে না। তাছাড়া এই বলেই সে থেমে গেল। তখনই জামায়াত বলতে শুরু করলো, তাছাড়া কি? কথার মাঝে জামায়াত প্রশ্ন করে বসলে সে বলল, না মানে বলছিলাম কি, রাতের বেলায় মাছ ধরতে যাওয়াটা মনে হয় ঠিক হবে না রে। জমিরের শুধু শরীরের বয়সই না, মনের বয়সও যে বেড়ে গেছে তা বোঝা গেল। জামায়াত তাকে উদ্দেশ্য করে বলল, আমার কাছে রাত দিন সবই সমান, আমি ওসবে ভয় পাই না, বুঝছিস? আমার সামনে এতদিন যত কিছু পড়েনি, তখন আর সামনে পড়বেও না। পরের দিন পড়েনি ঠিক আছে, তাই বলে পড়বে না এই কথা বলিস না বন্ধু। বাহাদুর তুই একা না, তোর মতন বুকের পাঠা আরো অনেকেরই আছে, তারাও কোনোদিন রাতের বেলা ওই বিলে যাওয়ার সাহস করে। আর তুই কিনা কিছু মনেই করছিস না, এত বেশি সাহস দেখানো ভালো না কিন্তু। তুই তো খুব ভালো করেই জানিস ওটা আমার জন্মগত স্বভাব, আর রোধ করা সম্ভব না। আমি তোকে জোর করছি না, না গেলে না যাব, তোর কেউ না গেলে আমি একাই যাব। জমির বেশ রাগ হল। সে বলল, সবকিছুতে এমন বাহাদুরি দেখানো ভালো না, বুঝলি? জায়গা মতন যেদিন পড়বি সেদিন বুঝবি রে, কত ধানে কত চাল। সেদিন কিন্তু পালানোর রাস্তাটাও পাবি না। তখন জামায়াত বলল, না পেলে না পাবো, তাই বলে মরার আগে মরে যাব? সে বান্দা না আমি, বুঝছিস? কি কথা বলে, আমি নাকি আমাকে নাকি ভূতে ধরবে? রাত চড়া মানুষ আমি, 50 বছর জীবনে রাতে 12টা 1টার আগে কোনোদিন বাড়িই ফিরি নেই। আর তুই এখন কি যাতা বলছিস? আজ পর্যন্ত আমার সামনে তো কিছুই বলো না রে, আর আজ আমাকে তুই ভূতের ভয় দেখাচ্ছিস, আমাকে নাকি ভূত ধরবে? ওরা মানুষ চেনে, বুঝলি? এই তোদের মতন সারাক্ষণ যারা ভূত ভূত করে না, ভূত কেবল তাদেরই ধরে। বাহাদুরি তো বেরুবে। জামির তখন বলল, বাহাদুরি তো বেরোবে, বুঝবি, একদিন তুই ঠিকই মজাটা টের পাবি। দেখ, আবার এই বিলের সেটা ঘটে কিনা। আমার মন যা বলে তা কিন্তু ঘটে, বুঝলি? দেখিস নিশ্চয়ই একটা ঘটনা ঘটবে তোর সাথে। তাই বলি কি, আমার কথা শোন, রাতে না গিয়ে কাল সকালে যাই চল। জামায়াত খুব বিরক্ত হল, বলল, এই চুপ কর তুই, তখন থেকে সেই বকবক করে চলছিস, যাবে কিনা সেটা বল। দিনে গেলে সমস্যা কি তোর? প্রশ্ন করে জবাব দিল জমির। জামায়াত বলল, সমস্যা তো আছে, নইলে কি আর এমনি রাতে যাচ্ছি? ওপাড়ার কলরা কাল সকালে ওখানে মাছ ধরতে যাবে বলছিল, আবার আসাদরাও সেটা বলা বলি করছিল। জামায়াত পারলে ওরা আমাদেরকেও মাছ ধরতে
দেবে বলে তোর মনে হয়? কখনোই দিবে না। ধরা তো দূরের কথা, আমাদেরকে ওর কাছেও ভিড়তে দিবে না। তাই যা যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। রাত 3টার দিকে আমরা রওনা হব, যেতে চাইলে আসিস। এই বলেই জামায়াত এখানে তার কথা শেষ করল। জমির জবাব না দিলে জামায়াত পোলাপানদের উদ্দেশ্যে বলল, তোরা তো জানিস আমার একটা বদ অভ্যাস আছে, নিজের ইচ্ছায় কখনো জাগতে পারি না। তোদের কাজ হলো ঘুম থেকে আমাকে ডেকে তুলবি। কি পারবি তো? সবাই বলে উঠলো, খুব পারবো। তাহলে এখন বাড়ি যা, সকাল সকাল ঘুমিয়ে পর গিয়ে, নইলে আবার সময় মতন উঠতে পারবি না। আর একটা কথা, তোরা কিন্তু ভুলেও ওখানে একা একা যাবি না, আমরা সবাই একসাথে যাব, ঠিক আছে? এখন যা, বলে নিজের বাড়ির দিকে রওনা হলো। রাত বাজে 2টা, কোথাও কেউ জেগে নেই। রাত জাগা পাখিটা বাঁশঝাড়ের বসে অনর্গল মাথা ঠুকছে। এমন সময় চালের উপর গ্রুম করে কিসের জানি একটা শব্দ। সে শব্দ জামায়াতের কঠিন ঘুমটাকেও ভেঙে টপকিয়ে সে উঠে বসল। জানালার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়ে আগে শব্দের উৎসটা খোঁজার চেষ্টা করল, তারপর কটা বাজে সেটা বোঝার চেষ্টা করল। কিছুই বোঝা গেল না তার সেদিন। তাই আবারও সে শুয়ে পড়ল। ঠিক তখনই দরজার ওপারে কারো ক্ষীণ কণ্ঠস্বর শুনে আবারও সে উঠে বসল। কেউ তাকে ডাকছে বলে মনে হচ্ছিল তা। বিছানা ছেড়ে সে দরজার দিকে এগিয়ে গেল। সত্যি তো, কেউ ডাকছে আমাকে। সে আস্তে আস্তে করে দরজাটা খুলল। দেখলো দরজার সামনে জমির দাঁড়িয়ে, মাথা নিচু করে সে দাঁড়িয়ে আছে। বড় বড় চুলগুলো তার এলোমেলো, কপাল বেয়ে মুখের উপরে এসে পড়েছে। মুখখানা তাই অস্পষ্ট দেখা যাচ্ছে না। সে বেশ লজ্জা পেয়েছে বোঝা গেল। তারপরও জামায়াত তাকে খোঁচা মারল, বলল, কিরে ভিতরটি যাবি না বলে এখন দেখি তুই সবার আগে এসে গেছিস। মনের ভূত তাহলে আটকাতে পারলি না? ভালো ভালো, আমি জানতাম তুই আসবি। যাকগে, ওর কথায় ওদেরকে দেখছি না তো। কোথায় বাদ বাকিরা? জমির যেদিন যেমনই করে দাঁড়িয়েছিল ঠিক তেমনই করেই দাঁড়িয়ে রইল। বলল, ওরা চলে গেছে। জমিরের কণ্ঠস্বরটা খুব অদ্ভুত দেখছিল। কেমন জানি সে নাক বন্ধ করে কথা বলছে। জামায়াতের কাছে ব্যাপারটা অদ্ভুত ঠেকলেও সে কথা আর তুলল না। সে সত্ত্বেও পোলাবানদের একা একা বিলে যাওয়াটা তাকে ভাবনায় ফেলে দিল। আল্লাহ না করুক, যদি কিছু ঘটেই যায় তাহলে আর রক্ষা নেই। সব দোষ তখন তার ঘাড়ে এসে পড়ল। মনে মনে বেশ অস্থির হয়ে উঠল জামাই। চিন্তা মিশ্রিত কণ্ঠে সে প্রশ্ন করল, চলে গেছে মানে? জমির লোকটা বাচাল ছিল, প্রয়োজন নাই জেনেও এক কথার কাছে 10 কথা খরচ করল। সেদিন প্রথম সে কম কথায় উত্তর দিল। সে বলল, মানে আবার কি? আমাদেরকে রেখেই ওরা চলে গেছে। তখন জামায়াত বলল, তুই বাধা দিলি না কেন? দিয়েছিলাম তো, তারপর আবার কি? আমার কথা শুনলো না। অবশ্য ওদেরও কোনো দোষ নেই, ওরা প্রথমে তোর কাছে এসেছিল। অনেক টাকাটাকির পরও যখন তুই উঠছিস না, তখন ওরা আমার কাছে গেছে। আমাকে ডেকে বলল, দাদুকে আমরা আর উঠাতে পারিনি, আপনি গিয়ে একটু চেষ্টা করবেন। ততক্ষণে আমরা গিয়ে পানিটা ছাঁকতে শুরু করি। আমি বললাম, একা একা তোমরা যেও না, সমস্যা আছে। আমার কথা তো ওরা কোনো শুনলই না, উপরন্ত তোর মতনই অনেকগুলো কথা শুনিয়ে দিল। বলল, আপনার কাছে তো সবই সমস্যা, আমরা একা একা কোথায়? 5-5টা ছেলে, আপনি একা বলছেন। তারপর আর কিছু বললাম না। ওরা সোজা বিলের দিকে চলে গেল। যতই জামাত বাহাদুরি দেখাক, কিছুটা ভয় যে তার মনেও কাজ করে, সে কথা আর কাউকে না জানুক সে কিন্তু ভালো করেই জানে। কিন্তু ভিতরের ব্যাপারটা সে কাউকে বুঝতে দেয় না। আজকেও সে তাই করল।
পোলাপানদের ব্যাপারে শঙ্কিত হয়ে পড়লেও জমিরকে তা বুঝতে দিল না। তেমন কোনো কথা বলল না, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বিলের দিকে রওনা হয়ে গেল। মনে মনে একটা আশঙ্কার কথাই চিন্তা করল, পা লাগিয়ে হাঁটতে লাগলো। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, রাতের কান্না ছাড়া আর কোনো শব্দই নেই। আপন ব্যথায় সে অনর্গল ফুপিয়ে আছে। দুজনের মাঝে আজ তেমন কোনো কথাই হচ্ছে না। কি এক বিগারে অনবরত তারা হেঁটেই চলছে। এর মাঝে হঠাৎ করেই শরীরের ভিতরটা কেন জানি নাড়া দিয়ে উঠল। গা ঘেঁষে কেউ চলে গেল মনে হলো। পা দুটোকে তার প্রচন্ড রকম ভারী ভারী মনে হতে লাগলো জামাই। তারপরও জামাই থামল না, বোঝারও চেষ্টাও করলো না। সে চারপাশটাকে শুধু ভালো করে একবার দেখে নিল। এবারও সেই অন্ধকার ছাড়া আর কিছুই সে দেখতে পেল। আজ এই মুহূর্তে শুধু এই ময়দানে এই দুটি প্রাণী ছাড়া আর কোনো প্রাণীর অস্তিত্বই আছে বলে মনেই হলো না তার। রাস্তাটা যে তার অপরিচিত তাও না। গেলদের টাঙে রাতভর গাঁজা খাওয়ার পর বহুদিন সে এই রাস্তা দিয়ে বাড়ি ফিরেছে। কোনোদিন তো এমন বোধ হয় না। আজ হঠাৎ এমন হচ্ছে কেন? তবে কি এই বলেই তার মনে প্রশ্ন আসবে। জামায়াত তার পকেট থেকে বিড়ি বের করে একটা বিড়ি জমির দিকে আগ বাড়িয়ে দিল। আগুন থাকলে ভূত প্রেত কাছে আসতে পারে না। নে ধরা বলে নিজেও একটা বিড়ি ধরিয়ে টানতে লাগলো। জামায়াতের দেওয়া বিড়ি জমির গ্রহণ করলো না। শুধু তাই না, বিড়ির আগুনে বিড়ি ধরিয়ে খাওয়া জমির সেদিন ধোঁয়াটা পর্যন্ত সহ্য করতে পারছে না। যতক্ষণ পর্যন্ত জামায়াতের বিড়ি টানা শেষ না হলো ততক্ষণ পর্যন্ত সে তার কাছে ভিড়ল না, দূরে দূরে থাকলো। জামায়াত খুব অবাক হলেন তার এই বিষয়টা দেখে, কিন্তু এবারও সে বাড়াবাড়ি করলেন। এমনকি একটা প্রশ্নও করলেন না, কি হয়েছে রে তো, তুই এমন করছিস কেন? সব ছেড়ে সে সামনের দিকে শুধু হাঁটতেই থাকে। তারপর দেখতে দেখতেই তারা সেই বিলের মাঝে ডোবার কাছে এসে উপস্থিত হলো। কিন্তু ভয়টা তার না কমে উল্টো দ্বিগুণ হয়ে গেল। সে দেখলো গামলা বালতি কোনো কিছুই সেখানে নেই, অথচ ডোবার পানির ছাকা। আবার পোলাপানরাও সেখানে কেউই নেই। চিন্তায় পড়ে গেল জামাই। সর্বনাশের ভয়ে বুকের ভেতরটা তার জমির সবই বুঝতে পারল। তাই সান্ত্বনা দিতে সেই কইল, এত কিছু কেন ভাবছিস তুই বল? আরে বাবা, ওদের কিছু হবে না, হতেই পারে না। ওরা তোর মতনই সাহসী, বুঝলি? আর সাহসীদের কাছে কিছু ভিড়তে পারে না, সে তো তুই বলেছিস। এখন কি তোর মনে নেই? আমার মনে হয় আমাদের আসতে দেরি দেখে ওরা আবারও আমাদেরকে ডাকতে গেছে। চিন্তা করিস না, এখনই চলে আসবে। নে, মাছ ধরা শুরু কর, সকাল হতে আর বেশি দেরি নেই। ক্যালোরা আবার চলে আসবে, বুঝলি? কাদা জলে মাছ একেবারেই থই থই করছিল। এত মাছ সে ধরা তো দূরের কথা, জীবনে কোনোদিন দেখেও নি। বাপ রে বাপ, পানির চেয়ে যেন মাছই বেশি। মাছ দেখে আর লোভ সামলাতে পারল না জামাই। সব ভুলে সে হুড়মুড় করে কাদার মধ্যে নেমে পড়ল। দুজন দুই পারে নেমে মাছ ধরতে লাগলো। কি মাছের ভাই, কি মাছ রে ভাই! বড় একটা চ্যাংরা পাতিল দেখতে দেখতেই ভরে গেল। মাছের নেশা তাদেরকে এতটাই পেয়ে বসেছে যে অনেকক্ষণ হলো একে অপরের সাথে একটা কথা পর্যন্ত তাদের হয়নি, এমনকি চোখাচোখিও হয়নি। জামাই তাই কিছু একটা বলার উদ্দেশ্যে জমির দিকে তাকাল, কিন্তু বলতে পারল না। নিজেই নিজের মুখটাকে চেপে ধরল। ভয়ে তার শরীরটা কাঁপতে লাগল। আসার পথে বারবার কেন হোঁচট খাচ্ছিল তা এবার বুঝতে পারল। সে দেখলো জমির মনে করে যার সাথে সে এই পর্যন্ত এসেছে সে আসলে জমিরই না,
জমিরের রূপ ধরা একটা প্রেতাত্মা, মৎস্যখেকক দানব। মাছ ধরে সে একটা মাছও পাতিলে রাখছে না, সব মাছ সে পেটের মধ্যে রাখছে। আস্ত আস্ত কাঁচা মাছ সে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। যে বিষয়টাকে সে কোনোদিন আমলেই নেয়নি, বিশ্বাসই করেনি, সেই বিষয়টাই আজ তাকে ভীষণ রকম ভয় পাইয়ে দিল। জমিরের কথা যে সত্যি হয়, আজ আরো একবার সেটা প্রমাণ হলো। জামাইয়ের তাকে দেখাও না দেখার ভান করে কাঁধা থেকে আগে উপরে উঠে এল। তারপর নিজের শরীর থেকে জামা খুলে হারিকেনের তেল সেটাকে ভালো করে ভিজিয়ে নিল। তারপর সেই তেলে ভেজা জামাটাকে লাঠির মাথায় শক্ত করে পেঁচিয়ে জমিরকে ডাক দিল। নরম সুরে তাকে বলল, জমির, একবার আয় তো এদিকে। ডাক শুনে সে সামনে এসে দাঁড়ালো। জামায়াত ভালো করে তার চেহারাটা একবার দেখে নিল। জলজান্ত এক পেতনির সামনে দাঁড়িয়ে তার যে কি রকম ঠিক ছিল সে তা কেবল সেই জানে। সে হাসি মুখে জিজ্ঞাসা করলো, কি রে মাছ কেমন ধরলি? সে সন্ধ্যা রাতের মতোই গভীর গলায় বলল, অনেক ধরেছি, পাতিল ভরে গেছে। জামায়াত বলল, শুধু কি পাতিলই ভরেছে নাকি অন্য কিছু ভরেনি? আগুনের পোড়া কয়লার মাঝে ফু দিলে ভিতরে আগুন যেমনি করে দৃশ্যমান হয়, জমিরের অবস্থাটাও ঠিক সেই রকমই হল। সঙ্গে সঙ্গে জামায়াতের চোখে তার রক্তবর্ণ চক্ষু সমেত ভয়ঙ্কর এক মুখশ্রী ধরা পড়ল। তবে বেশিক্ষণ সেটা রইল না, মুহূর্তের মধ্যে আবার মিলিয়ে গেল। চোখে তার ক্রোধ আর রক্ত খাওয়ার নেশা। জামায়াতের চোখে চোখ রেখে সে কইল, মানে কি? জামায়াত তার গলার স্বরটাকে কর্কশ করে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, জানিস না মানে কি? শালা দানব কোথাকার! মাছ খেতে আসবি তো আমাকে নিয়ে এনেছিস কেন? একাই তো আসতে পারতি। মাছের সাথে সাথে আমাকেও খাওয়ার ফোন দিয়ে ছিলি নাকি? খাওয়াচ্ছি তোকে, এই বলে কেরোসিন মাখানো জামায়াত আগুন ধরিয়ে দিল। তারপর সেই আগুনের ফুলকিটাকে তার মুখের দিকে বাড়িয়ে দিল। আর যাবে কোথায়? বিকট এক শব্দে গুংড়ে উঠল জমি। এক লাফে একেবারে কাদার মাঝে গিয়ে পড়ল। এই সুযোগটাই জামায়াত চেয়েছিল। সুযোগ পেয়ে সে আর থামল না, ডানে বামেও সে আর তাকিয়ে দেখল না, সোজা বাড়ির দিকে দৌড়াতে লাগল। যে করেই হোক হাতের আগুন নিভে যাওয়ার আগে তাকে বাড়িতে পৌঁছাতেই হবে, নইলে আর রক্ষে থাকবে না তার। এদিকে দানবটাও তার পিছু ছাড়ল না। আগুনের কারণে তার কাছে ভিড়তে না পারলেও ক্ষুধার্ত বাঘের মতন জামায়াতকে তাড়া করতে লাগলো। এক এক সময় সে এক এক রূপ ধরতে লাগলো। শেষ পর্যন্ত সে ঝড়ের রূপ ধারণ করল। সবকিছুকে তছনছ করে পজ বেগে তাড়া করতে লাগলো জামায়াত তার সবই বুঝতে পারছিল, কিন্তু ভুল করেও আর পিছে তাকানোর সাহস করতে পারল। প্রাণপণে পালাতে লাগলো জামায়াত। বাড়ির ঠিক পেছনে একটা আম গাছ আছে, সেখানে এসে হাতের আগুনটা নিভে গেল। সে আর ছুটতে পারছে না। গাছের শেকড়ে বেঁধে ধারাস করে পড়ে গেল। দানবরূপী সেই প্রেতাত্মাটা যেন এটা চিন্তা করে তাড়া করছিল। সে তার মাথার উপরে আম গাছে গিয়ে ভর করল। তারপর বিশাল বড় এক ঢাল ভেঙে জামায়াতের মাথার উপরে ফেলে দিয়েছে। তখন আর কি, জামায়াত সেখানেই অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে জামায়াত এলাকার সবাইকে এই ঘটনাটা বলল। জামায়াতকে একজন আমলধারী কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো, তাকে ঝাড়ফুঁক করা হলো। কিন্তু তারপর থেকে সে আর কখনোই সে বিলের ধারের কাছ দিয়েও যায় না। গ্রামবাসী মিলে ঠিক করলো এই বিলের আশেপাশে বোর্ড লাগিয়ে দেবে, যেই বাবা সেই কাজ
বিলের আশেপাশে বোর্ড লাগিয়ে দেওয়া হলো যাতে কেউ ভুলেও এই পাশটাতে যাতে না আসে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে লিসেনারদেরকে পড়িয়ে শোনাবেন। আজ এই পর্যন্ত প্রিয় লিসেনার। আশা করি আকাশ ভাইয়ের ঘটনাটা সুন্দর ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই কাছে পৌঁছে দেন। এবং আরও সামনে আরও ঘটনা আসবে, আমাদের এপিসোড আরও আসবে। আমাদের চলতি পথে আপনাদের লাইক কমেন্ট শেয়ার এগুলো অনেক ম্যাটার করে, তার জন্য বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করি। তো আজ এই পর্যন্তই। আবারও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং উৎসবমুখর ঈদ পালন করার জন্য শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।